বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের এই যে আমাদের দ্বিতীয় রিভিশনের শেষ ক্লাস এবং বাংলাদেশ বার কাউন্সিলের শেষ ক্লাস, এবং আজকে হচ্ছে 59তম ক্লাস। আমরা দ্বিতীয় রিভিশন শেষ করতেছি 59তম ক্লাস ইনশাল্লাহ। তো দেখেন, আজকে আমরা যেটা করছি দেখেন, পেশাগত অসদাচরণ এবং অভিযোগ দায়ের। পেশাগত অসদাচরণ এবং অভিযোগ দায়ের। কোন অ্যাডভোকেট অনুচ্ছেদ 31 দেখেন, কোন অ্যাডভোকেট নির্ধারিত পদ্ধতিতে তার আইন পেশা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। সাময়িকভাবে কি রাখতে পারে? স্থগিত রাখতে পারে। এখন সাময়িকভাবে স্থগিত রাখার প্রশ্ন উঠে কেন? সাধারণত যখন অ্যাডভোকেটরা কোন প্রফেশনে থাকে, ধরেন একজন সরকারি কর্মকর্তা অ্যাডভোকেট হয়েছে, বা আগে অ্যাডভোকেট ছিল বিচারক হয়েছে, অ্যাডভোকেট হয়েছে পুলিশ হয়েছে, অ্যাডভোকেট হয়েছে অন্য কোনো চাকরি করে, তাহলে ওনার অ্যাডভোকেসির যে লাইসেন্স, এটা কি রাখতে হবে? স্থগিত রাখতে হবে। এই স্থগিত সম্পর্কে বলা হয়েছে কত অনুচ্ছেদে? 31। এরপরে দেখেন, পেশাগত অসদাচরণের শাস্তি, অনুচ্ছেদ 32। পেশাগত অসদাচরণ আসলে কি, এটা আমাদের জানতে হবে। পেশাগত অসদাচরণ হলো যে আমাদের যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায়ের কোনো একটা যদি লঙ্ঘন হয় সেটাকে বলে পেশাগত অসদাচরণ। এবং পেশাগত অসদাচরণের জন্য অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করতে হবে কোথায় জানেন? ট্রাইব্যুনালে। কোথায়? ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালে যদি মামলা করে, তাহলে ট্রাইব্যুনালে মামলা করলে অ্যাডভোকেট সাহেবরে কি করতে পারে দেখেন, কোন অ্যাডভোকেট পেশাগত অসদাচরণে দোষী প্রমাণিত হলে 32-এর 1 অনুচ্ছেদ অনুসারে তাকে কঠোর তিরস্কার করা যেতে পারে। কি করবে? কঠোরভাবে তিরস্কার করবে। তিরস্কার মানে হলো তাকে ভর্ৎসনা করা, বেশি কথা বলা, যে আপনি এটা করলেন কেন। আর তাকে আইন পেশা হতে সাময়িক বরখাস্ত অপসারণের নিচে লেখেন স্থায়ী। সাময়িক বরখাস্ত অপসারণ করা যেতে পারে। মানে সাময়িক বরখাস্ত তো বুঝেন যে নির্দিষ্ট একটা সময়ের জন্য, আর ইচ্ছা করলে স্থায়ীভাবেও অপসারণ করতে পারে। স্থায়ীভাবে অপসারণ করতে পারে। তাহলে অ্যাডভোকেটের প্রকৃতপক্ষে কোন অ্যাডভোকেট যদি পেশাগত অসদাচরণ করে, তাহলে তার প্রকৃতপক্ষে মানে কি কি হতে পারে? তাকে তিরস্কার করতে পারে, আইন পেশা থেকে সাময়িক বরখাস্ত করতে পারে, আবার স্থায়ীভাবে অপসারণও করতে পারে। বুঝতে পারছেন? এখন আমরা একটু দেখব যে অভিযোগটা আপনি বাংলাদেশ বার কাউন্সিলে কোথায় দায়ের করবেন। হ্যাঁ, ট্রাইব্যুনালে তো ডেফিনেটলি, বাট তার আগে এটা যেরকম মূল মামলার ক্ষেত্রে, ধরেন দেওয়ানি মামলার ক্ষেত্রে অভিযোগ রিসিভ করে কে? আর্জি রিসিভ করে কে? সেরেস্তাদার, চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট। আপনাদের মনে আছে কিনা? আদালতের প্রধান কেরানি বলে, আদালতের প্রধান কেরানি। তো এখানে যেটা দেখতেছে যে 32-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী কোন আইনজীবীর পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণের অভিযোগ যে কোনো ব্যক্তি আদালতে প্রথমে বার কাউন্সিলের নিকট দায়ের করবে। তাহলে অভিযোগ যে কোনো ব্যক্তি বা আদালত, এটা একটু বল দিবেন, যে কোনো ব্যক্তি বা আদালত। এই অভিযোগটা যে কোনো ব্যক্তি পারে, মানে যে কোনো ব্যক্তি মানে মক্কেল হইতে পারে, অন্য উকিল হইতে পারে, অন্য কেউ হতে পারে, অথবা কোনো আদালতও হতে পারে। তো এই অভিযোগটা প্রথমে জানাবে কোথায়? বার কাউন্সিলের নিকট। এখন বার কাউন্সিল তো বুঝলাম, বার কাউন্সিল ভবন তো অনেক বড়, ওর অনেক কমিটি টমিটি আছে, কিন্তু অন্যদিকে কার কাছে আমি এটা জমা, বার কাউন্সিলের কোন সেকশনে জমা দিব? অন্যদিকে 75 খ বিধি অনুসারে প্রত্যেকটি অভিযোগ আন্ডারলাইন করেন কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি। কি বলেন? কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে। তাহলে এই কমিটি এই যদি বলে যে কখনো পরীক্ষায় প্রশ্ন আসে নাই, যদি খুব বেশি কঠিন হয় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে যে অভিযোগটা দিবে, এটা কোন কমিটি গ্রহণ করবে? কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি। অ্যাডভোকেটের বিরুদ্ধে কোন অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান বা যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগ আন্ডারলাইন করবেন নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি নিকট প্রেরণ করবে। তাহলে প্রথমে অ্যাকসেপ্ট করতেছে কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি, তারপরে ওনার যাচাই বাছাই করার পরে এটা প্রেরণ করতেছে কার কাছে? নির্বাহী কমিটির কাছে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি, ওনারা তো অ্যাকসেপ্ট তো করলো, এখন তারপরের পদক্ষেপ কি হবে? মামলা সরাসরি প্রত্যাখ্যান বা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে প্রেরণ। এখনো কিন্তু ট্রাইব্যুনালের কাছে যাই নাই, কেবল
কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, তারপরে গেল হলো কার কাছে, এক্সিকিউটিভ কমিটি। এখন দেখেন বার কাউন্সিলের নিকট কোনো আদালত বা ব্যক্তি কোনো অ্যাডভোকেটের অসদাচরণে অভিযোগ দিলে 32(2) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল তার সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। সরাসরি প্রত্যাখ্যান মানে হলো যে উনি পাওয়ার সাথে সাথে বললো যে না এই মামলা নেওয়া যাবে না। মানে সে যদি মনে করে যে এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নাই, তাহলে সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। বা বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে 33 অনুচ্ছেদের অধীন গঠিত বার কাউন্সিল ট্রাইব্যুনালের নিকট নিষ্পত্তির জন্য পাঠাতে পারে। উনি যদি প্রত্যাখ্যান না করে তাহলে পাঠাবে কার কাছে, ট্রাইব্যুনালের কাছে। তো বার কাউন্সিল গোল দেবেন নিজ উদ্যোগে কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। এছাড়া ওনার কাছে কেউ মামলা টামলা কেউ কিছু করে নাই, উনি যদি মনে করে নিজ উদ্যোগে মানে নিজের ইচ্ছায়ও কোনো অভিযোগ ট্রাইব্যুনালে পাঠাতে পারে। বুঝতে পারছেন? তো তাহলে আমরা যেটা মনে রাখবো যে কোন অভিযোগ প্রথমে দিবে কোন কমিটির কাছে, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, তারপরে যাচাই বাছাইয়ের পর নির্বাহী কমিটি। এখন পরক্ষণে বলতেছে যে এই যে কমিটি যাই বলেন না, এটা তো বার কাউন্সিলের অংশ, তারা ইচ্ছা করলে এটা সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। আর প্রত্যাখ্যান যদি না করে তাহলে পাঠাবে কোথায়, ট্রাইব্যুনালে পাঠাবে। এখন আমরা যেটা দেখবো দেখেন যে যিনি অভিযোগ দায়ের করতে পারেন, মানে একজন আইনজীবীর বিরুদ্ধে কে কে মামলা করতে পারে ট্রাইব্যুনালে মামলা করতে পারে। দেখেন আন্ডারলাইন করেন, আদালত স্বয়ং। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আদালত স্বয়ং কেন মামলা করবে? অনেক আইনজীবী আদালতের সাথে বেয়াদবি করছে, বা আদালত যে ইনস্ট্রাকশন দিচ্ছে বললো যে আপনি এই সাক্ষীর এই ধরনের জেরা করা যাবে না, বাট তারপরেও আপনি করছেন, আদালত অবমাননা করছেন, তাহলে আদালত স্বয়ং অভিযোগ জানাতে পারে, বা বার কাউন্সিল পারে, বা অন্য যে কোনো ব্যক্তি পারে। মক্কেল কি পারবে বলেন তো? মক্কেলে টাকা নিয়ে আর রিলিফ দেয় নাই, টাকাও দেয় না, মক্কেল পারবে? অবশ্যই পারবে। এখন আমরা চলে আসি অভিযোগ দায়ের পদ্ধতি। 41 বিধি মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট ফ্যাক্ট গুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ। অভিযোগ যে সকল বিষয় উল্লেখ করতে হয়, অভিযোগের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হয় ইত্যাদি 41 বিধিতে বিধান করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 41 বিধি অনুযায়ী অভিযোগে নিম্নলিখিত বিষয় যুক্ত করতে হবে। কি কি দেখেন, অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ, আপনি কি কারণে তার বিরুদ্ধে অভিযোগ দিলেন সেটার বিস্তারিত কি থাকবে, বিবরণ। প্রয়োজনীয় কাগজপত্র, আপনার আপনি আপনি ধরেন মক্কেল যদি মামলা করে, প্রয়োজনীয় কাগজপত্র কি কি, সে যে আপনার উকিল, অবশ্যই ওকালতনামা থাকবে, আপনার মামলায় যে লড়ছে বা প্রাসঙ্গিক যে কাগজপত্র আছে এগুলোর সাথে জমা দিতে হবে। যদি অভিযোগকারী আদালত না হয়, এটা আন্ডারলাইন করেন, বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব অভিযোগ দায়ের না করে, তাহলে অভিযোগের সাথে এফিডেভিট জমা দিতে হবে। অর্থাৎ যদি আদালত অভিযোগ করে এফিডেভিটের দরকার নাই, যদি সরকারি কর্মকর্তা অভিযোগ করে এফিডেভিটের দরকার নাই, কিন্তু আমি আপনি সাধারণ ব্যক্তি যদি যাই তাহলে এফিডেভিটের দরকার। আবার মাহবুব সাহেব যদি এনসিপির নেতা হয় তাহলে ওনারও এফিডেভিটের দরকার নাই। দেখেন, তবে বার কাউন্সিল চাইলে হলফনামা দাখিল করা হতে অব্যাহতি দিতে পারে। তবে যেই হোক না কেন, বাংলাদেশ বার কাউন্সিল যদি বিবেচনা করে তারে বলতে পারে যে আপনার হলফনামা দেওয়া লাগবে না। তাহলে আপনার এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে হলফনামা দেওয়া লাগবে কার কার বলেন। যদি অভিযোগকারী হয় কোনো বেসরকারি ব্যক্তি, আদালত হলে অথবা কোনো সরকারি কর্মকর্তা হলে হলফনামা দেওয়ার প্রয়োজন নেই। তবে আদালত ইচ্ছা করলেই হলফনামা দেওয়া থেকে কি দিতে পারে, অব্যাহতি দিতে পারে। তারপরে যদি আমরা দেখি যে বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে গোল দেবেন 1000 টাকা ফি জমা দিতে হয়। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি আসে কত টাকা ফি জমা দিতে হয়, এটা এক ধরনের কোর্ট ফি আর কি, 1000 টাকা দিতে হয়। এবার আমরা চলে আসি শুনানির জন্য দিন নির্ধারণ।
বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর 45 বিধি অনুযায়ী কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করবে, কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির গোল দেবেন 21 দিনের মধ্যে না। আজকে যদি মামলা দায়ের করে তাহলে শুনানির দিন নির্ধারণ করবে কবে? 21 দিন পরে গিয়ে 21 দিনের মধ্যে শুনানির দিন নির্ধারণ করবে না। তাহলে আমার মনে রাখতে হবে অভিযোগ প্রাপ্তির কত দিনের মধ্যে শুনানির দিন নির্ধারণ করবে? 21 দিন পরে। জি, ট্রাইব্যুনাল অভিযুক্ত অ্যাডভোকেটকে একটি নোটিশ দেবে। মূল মামলায় দিত সমন, এই জায়গায় দিবে কি? নোটিশ। অভিযোগের জবাব দাখিল দেখেন, এখন অ্যাডভোকেট তো অভিযুক্ত অ্যাডভোকেট তো নোটিশ তো পেল, এখন উনার কি লিখিত কোনো কিছু সাবমিট করা লাগবে কিনা? অবশ্যই লাগবে। দেখেন, নোটিশ প্রাপ্তির পর অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখের গোল দিবেন সর্বনিম্ন 7 দিন পূর্বে। যেদিন শুনানি তার কয়দিন পূর্বে? 7 দিন পূর্বে জবাবের 2 কপি বার কাউন্সিলের সচিবের নিকট জমা, মানে শুনানি যদি হয় যেদিন তারিখে তার 7 দিন পূর্বে, অ্যাটলিস্ট 7 দিন পূর্বে তার লিখিত জবাব জমা দিতে হবে। ইচ্ছা করলে আরো আগেও দিতে পারে, কিন্তু শুনানির 7 দিন পূর্বে জমা দিতে হবে। কয় কপি দিবে? 2 কপি। শুনানির গোল দেবেন। আর এটা কার কাছে দিবে? সচিবের কাছে। তাহলে আমার এখানে মনে রাখতে হবে যে অভিযোগ প্রাপ্তির কত দিনের পর শুনানি? 21 দিন পরে, মানে অ্যাটলিস্ট 21 দিন। আর জবাব দিবে শুনানির অ্যাটলিস্ট কয়দিন পূর্বে? 7 দিন পূর্বে। আর জবাবের কয় কপি দিবে? 2 কপি। কার কাছে? সচিবের কাছে। এছাড়া দেখেন, শুনানির গোল দিবেন 2 দিন পূর্বে সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল বা অভিযোগকারীর নিকট অর্পণ করবে। শুনানি যেদিন তার 2 দিন পূর্বে সচিব আবার ওই 1 কপি দিবে কারে? অ্যাটর্নি জেনারেল রে। আর 1 কপি দিবে কারে? অভিযোগকারী। সো এগুলো একটু মনে রাখতে হবে। আশা করি মুখস্থর কিছু নাই, 2-1 শুনলেই মনে থাকবে ইনশাল্লাহ। শুনানির 2 দিন পূর্বে সচিব 1 কপি দিবে অ্যাটর্নি জেনারেল, আর একজন দিবে যে মামলাটা করছে তার। জেনে রাখা ভালো, সংশ্লিষ্ট অ্যাডভোকেট তার নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী হবেন, এবং যদি সে সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে তাকে জেরা করা যাবে, কিন্তু সে সাক্ষী হিসেবে হাজির হতে বাধ্য। তারপরে যদি দেখেন, পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব ট্রাইব্যুনালের সচিব এবং ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবে। তাহলে পদাধিকার বলে এটা আমরা আগে থেকেই জানি যে বার কাউন্সিলের যিনি সচিব তিনি কিসের সচিব? তিনি ট্রাইব্যুনালেরও সচিব। এবার আমরা চলে এসেছি ট্রাইব্যুনালের ক্ষমতা। মানে ট্রাইব্যুনাল তো আলটিমেটলি কি কি করতে পারে তা আমরা জানি। ওই যে ভর্ৎসনা করতে পারে, সাময়িক বহিষ্কার করতে পারে, বা স্থায়ীভাবে অপসারণ করতে পারে, বা স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে। আর আর কি পারে? এগুলাই পারে। তো এখন ট্রাইব্যুনাল আর কি কি পারে? ট্রাইব্যুনালের ক্ষমতা সম্পর্কে বলছে অনুচ্ছেদ 35-এ। দেখেন আছে অবশ্যই, কি বলে না? নতুন বই কিনছেন কেন? এই দুটা হারাই গেছে। আচ্ছা দেখেন, নতুন বইটাও আছে। দেখেন, অনুসন্ধানের উদ্দেশ্যে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেটা 35 অনুচ্ছেদে বিধান করা হয়েছে। 35 অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত বিষয়ে দেওয়ানি আদালতের যে এখতিয়ার বা ক্ষমতা আছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে সে একই ক্ষমতা থাকবে। অনুসন্ধানের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল কোন ব্যক্তির হাজিরা কার্যকর করার জন্য আদেশ দিতে পারে। হাজিরা, ট্রাইব্যুনাল ইচ্ছা করলে কোন ব্যক্তির হাজিরার জন্য কি দিতে পারে? আদেশ দিতে পারে। কোন দলিল দাখিলে বাধ্য করতে পারে, এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য গোল দিবেন কি ইস্যু করতে পারে। তাহলে কাউরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে, কোন দলিল দাখিল করতে পারে, বা কোন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য কি দিতে পারে? কমিশন ইস্যু করতে পারে। শর্ত হলো দেওয়ানি আদালতের মূল কর্তাকে বা বিচারককে হাজির হতে বলার ক্ষমতা বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে থাকবে না। দেওয়ানি আদালতের মূল কর্তাকে পান নাই? পাইছেন? দেওয়ানি আদালতের মূল কর্তা বিচারক।
সিভিল জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত। তো উনাদের কি হাজির হতে বলার ক্ষমতা ট্রাইব্যুনালের আছে কিনা? প্রথম উত্তর হলো নাই, পরের উত্তর হলো আছে। কিন্তু এই যে দেখেন গোল দিবেন, হাইকোর্টের অনুমতি নিয়ে, হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিয়ে দেওয়ানি আদালতের বিচারককে হাজির হতে বলতে পারবে। কার অনুমতি নিয়ে? হাইকোর্টের। তাহলে পরীক্ষা এটা আসবে যে দেওয়ানি আদালতের বিচারককে ট্রাইব্যুনাল হাজির হতে বলতে পারে কার অনুমতি নিয়ে? হাইকোর্টের। তারপর দেখেন ফৌজদারি আদালত বা রাজস্ব আদালতের কর্মকর্তার বা বিচারকের ক্ষেত্রে গোল দিবেন সরকারের পূর্বানুমতি নিয়ে হাজির হতে বলতে পারে। যদি ম্যাজিস্ট্রেট হয়, মানে ফৌজদারি আদালতের বিচারক হয়, তাহলে অনুমতি লাগবে হাইকোর্টের না, তাহলে লাগবে কার? সরকারের। তাহলে দেওয়ানি আদালতের হলে কার কাছে? আসেন, দেওয়ানি আদালত হলে কার কাছে? হাইকোর্টের। আর ফৌজদারি আদালত হলে সরকারের। আচ্ছা তাহলে দেখেন, তো শর্ত হলো এটা আমরা দেখি ফৌজদারি আদালত বা রাজস্ব আদালতের কর্মকর্তার বা বিচারকের ক্ষেত্রে কার অনুমতি লাগবে? সরকারের। এছাড়া 35-2 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক পরিচালিত প্রত্যেকটি অনুসন্ধান দণ্ডবিধির 193 এবং 228 ধারার অর্থ অনুসারে বিচারিক কার্যধারা হিসেবে গণ্য হবে। অর্থাৎ দণ্ডবিধির 193 ধারায় আছে মিথ্যা সাক্ষ্য দান, এবং মিথ্যা সাক্ষ্য দানের শাস্তির জায়গা আছে আদালতে দিলে 7 বছর, অন্য কোনো কার্যক্রমে দিলে 3 বছর। আবার দণ্ডবিধির 228 ধারায় আছে আদালত অবমাননা, ওই জায়গায় তাহলে এখানে বার কাউন্সিল ট্রাইব্যুনালে আদালতের স্বীকৃতি দিতে, মানে বার কাউন্সিল ট্রাইব্যুনালে এসে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার সাজা হবে কতদিন? মানে 7 বছর। এই জায়গায় 193-তে ট্রাইব্যুনালও এক ধরনের আদালত হিসেবে গণ্য হবে। এছাড়া দেখেন ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 480 এবং 482 ধারার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল একটি দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধির 480 482 তো আদালত অবমাননা সম্পর্কেই বলা আছে। সো যেটা মনে রাখবেন যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল একটা আদালত হিসেবেই গণ্য হবে, অর্থাৎ একটা আদালত অবমাননার যে শাস্তি, ট্রাইব্যুনাল অবমাননারও সেই শাস্তি, বা ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিলেও সেই শাস্তি। এরপরে দেখেন ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা। কোনো ব্যক্তিকে হাজির করতে বা কোনো দলিল দাখিল করতে বাধ্য করতে বা সমন ইস্যু করার উদ্দেশ্যে ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা হবে বার কাউন্সিলের আঞ্চলিক সীমা। এবং সাক্ষী হাজির করার জন্য বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রয়োজনীয় কোনো দলিল উপস্থাপন করতে কোনো সমন বা অন্যান্য প্রসেস পাঠাতে পারে, বা ট্রাইব্যুনাল ইস্যু করতে ইচ্ছা পোষণ করে এমন কোনো কমিশন ট্রাইব্যুনালে পাঠাতে পারে। ট্রাইব্যুনাল যেখানে বসছে সেই স্থানে এখতিয়ার আছে যে কোনো, এটা আন্ডারলাইন করেন, দেওয়ানি আদালতে। এটার অর্থ হলো যে ট্রাইব্যুনাল সরাসরি কারো কাছে কোনো সমন টমন দিবে না। ট্রাইব্যুনাল যদি গোপালগঞ্জে কোনো অ্যাডভোকেটের সমন দিতে যায় তাহলে ট্রাইব্যুনাল দেবে গোপালগঞ্জের দেওয়ানি আদালতে, এবং দেওয়ানি আদালত এমন প্রসেস জারি করবে বা কমিশন ইস্যু করবে। বুঝতে পারছেন? তাহলে এখানে ট্রাইব্যুনাল কিন্তু সরাসরি কাউকে সমন দিবে না। অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের একটু দেরি হলো, ওই যে আমরা পিকনিকে যাবো তো এই রিলেটেড একটু কথাবার্তা হচ্ছিল, কয়েকজন আসছেন এজন্য দেরি হয়েছে। সো আমরা চলে আসি ট্রাইব্যুনালের আদেশে। এই পর্যন্ত বলছিলাম বোধহয়। ট্রাইব্যুনালের আদেশ দেখেন, সংশ্লিষ্ট অ্যাডভোকেটের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রেখে ট্রাইব্যুনাল তাকে বরখাস্ত করতে পারবে। আন্ডারলাইন করেন, অনুসন্ধান চলমান রেখে। অনুসন্ধান চলমান মানে হলো অন্তর্বর্তীকালীন আদেশ, মানে এখন অনুসন্ধান শেষ হয় নাই, অনুসন্ধান থাকা অবস্থায় তারা কি করতে পারে? বরখাস্ত করতে পারে। এবং এটা এক ধরনের ইন্টারিম অর্ডার, মানে অন্তর্বর্তীকালীন আদেশ। এবং যেমন বরখাস্তের আদেশ এবং এমন বরখাস্তের আদেশ পরিবর্তন বা রদ করতে পারে, পরবর্তীতে এটা পরিবর্তন বা কি করতে পারে? রদ করতে পারে। আর এছাড়া অনুসন্ধান সমাপ্ত হলে 34-4 অনুচ্ছেদ অনুসারে অভিযোগটি কি করতে পারে? খারিজ করতে পারে। তাহলে একটা জিনিস দেখেন, খারিজ হলো দুই প্রকার, একটা হলো সরাসরি খারিজ, আর একটা হলো সবকিছু শুনে মেলা খারিজ। তাহলে সরাসরি খারিজও করতে পারে আর শুনানির পরেও খারিজ করতে পারে। পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণ প্রমাণিত হলে 32-1 অনুচ্ছেদ অনুসারে একজন অ্যাডভোকেটকে আন্ডারলাইন করবেন কঠোর তিরস্কার করতে পারে। কি তিরস্কার? কঠোর তিরস্কার করতে পারে। তাকে আইন পেশা হতে সাময়িক বরখাস্ত বা অপসারণ করতে পারে। এবং যখন ওনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে যে আসলে উনি এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন, তখন ওনারে কি করবে? তিরস্কার বা ভর্ৎসনা। কি বলেন? তিরস্কার বা ভর্ৎসনা। আর সাময়িক বরখাস্ত আর স্থায়ী বরখাস্ত কি করতে পারে? পারে, মানে অপসারণ যেটা।
তারপরে দেখেন, যদি ট্রাইব্যুনাল উক্ত অ্যাডভোকেটকে তার আইন পেশা হতে সাময়িক বরখাস্ত করে, কি করে সাময়িক বরখাস্ত করে, তাহলে উক্ত বরখাস্তের গোল দিবেন, মেয়াদ উল্লেখ করবে। যদি কাউরে সাময়িক বরখাস্ত করে তাহলে অবশ্যই সেখানে কি থাকবে, মেয়াদ উল্লেখ থাকবে, 10 দিন নাকি 20 দিন নাকি 6 মাস, এরকম উল্লেখ থাকবে। যদি ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারে। এখন এই জরিমানার নিচে একটু লেখেন ক্ষতিপূরণ। এই জায়গা জরিমানাই করতেছে, বাট এটা পাবে কি হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে। তাহলে অভিযোগকারী 500 টাকা দিবে, আর এই 500 টাকা পাবে হচ্ছে অ্যাডভোকেট। ঠিক আছে, আসেন ইনশাল্লাহ। এই 500 টাকা পাবে হচ্ছে কে, অ্যাডভোকেট। অনেক টাকা খরচই করতে পারবে না। আসলে এই টাকা তো এই উদ্দেশ্যে না, এগুলা আসলে একসময় সংশোধন হবে। তো তো তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে অভিযোগ যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা, 500 টাকা। এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার। ট্রাইব্যুনালের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গোল দিবেন, আপিল বা রিভিউ করা যাবে। কি করা যাবে, মানে এটা আপিল বা রিভিউটা কে করবে, যে এই সংক্ষুব্ধ, হুএভার এগ্রিড। এটা যে মামলা করছে সেও হতে পারে, আবার অভিযুক্ত অ্যাডভোকেটও হতে পারে। তাহলে আপিল অথবা রিভিউ করা যাবে। রিভিউ দেখেন 34-8 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনাল বলতে পারে নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে মানে সুমোটো বা ইহার নিকট গোল দিবেন, রিভিউর জন্য কোনো আবেদন করা হলে ট্রাইব্যুনাল তার নিজের আদেশ রিভিউ করতে পারে। তাহলে রিভিউ উনি, আপনারা অবশ্যই সবাই জানেন যে রিভিউ করে সেম আদালতে, যে আদালত সিদ্ধান্ত দেয় সেম আদালত। তাহলে রিভিউ হবে ট্রাইব্যুনালের কাছে, এবং ট্রাইব্যুনাল নিজেই নিজের রায় রিভিউ করতে পারে বা কেউ আবেদন করতে পারে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রিভিউ ক্ষমতা প্রয়োগ করে তার নিজের কোনো আদেশ বহাল রাখতে পারে বা পরিবর্তন করতে পারে বা কি করতে পারে, বাতিল করতে পারে। বুঝছেন? তো তাহলে এখানে একটু লিখে রাখেন, রিভিউর মেয়াদ 90 দিন। রিভিউর মেয়াদ 90 দিন। যদি বলেন স্যার এই 90 দিন কোথায় বলা আছে, ওই 173 নিব, আমাদের আইনের 173 অনুচ্ছেদ। আমরা চলে এসে আপিল। 36-1 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গোল দিবেন, 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। কত দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। তো আপিলটা কোথায় হবে, হাইকোর্টে। জেনে রাখা ভালো, আপিলটা কিন্তু সুমুট হয় না। আপিল হয় মানে অ্যাপ্লিকেশন করবে, তারপরে মানে আপিল হয় পক্ষগণের আবেদনে আর কি, সরি। জেনে রাখা ভালো, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে তামাদি আইনের 5 এবং 12 ধারা যথাসম্ভব প্রযোজ্য হবে। এটা বলতেন 5 এবং কত ধারা, নর্মালি সাধারণ বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, কিন্তু এই আইনে বলে দিচ্ছে যে 5 ধারার 12 ধারা কি যথাসম্ভব প্রযোজ্য হবে। 5 ধারায় কি আছে মনে আছে আপনাদের, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি। আর 12 ধারা আছে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস, মানে ওই যে হ্যাঁ আইনগত কার্যধারা ব্যয়িত সময় বাদ। তো আপিল দায়ের করলেই ট্রাইব্যুনালের আদেশ স্থগিত হবে না, মানে আপনি আপিল করছেন এই কারণে ট্রাইব্যুনালের যে আদেশ সেটা অটোমেটিক্যালি স্থগিত হবে না, কিন্তু হাইকোর্ট বিভাগ যথেষ্ট কারণে এমন আদেশ স্থগিত করতে পারে, বাট হাইকোর্ট বিভাগ যদি মনে করে তাহলে স্থগিত করতে পারে। তো সংক্ষেপে মনে রাখুন, এখানে যদি দেখি যে বার কাউন্সিলের মোট সদস্য কয়জন, 15 জন। পদাধিকার বলে কি, অ্যাটর্নি জেনারেল হচ্ছে চেয়ারম্যান, আর সচিব জেলা জজ, জেলা অতিরিক্ত জেলা জজ, সরি সচিবের পাশে একটু লেখেন সম্পাদক। আর অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যাবেন যে বার কাউন্সিলের সম্পাদককে, তখন ভাববেন যে সভাপতি তো পাইছি, সম্পাদক তো পাইনি। তো নিবন্ধন কমিটি যদি দেখেন, নিবন্ধন কমিটির সদস্য কয়জন, 5 জন। এটা চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি। ট্রাইব্যুনালের সদস্য কয়জন, 3 জন। আচ্ছা, তো এখানে অনেক প্রশ্ন আছে, এগুলো ইনশাল্লাহ পারবেন। তো তার মধ্যে একটা 2020 সালের পরীক্ষা একটা প্রশ্ন এসেছে যে
বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের এখতিয়ার নেই কোন দলিল উপস্থাপনের আদেশ দেয়, এটা তো আছে নাকি? আদালতের বিচারককে হাজির হতে বলে, এটাও আছে। যার উদ্দেশ্যে দেওয়ানি আদালত করার সমান পাঠন, এটাও আছে। এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধী বিষয়বস্তু জব্দ করা, এটা তো এটা সে পারে না। আর এখানে অনেক প্রশ্ন আছে, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। 5 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। এই জরিমানাটা কে পাবে জানেন? অ্যাডভোকেট সাহেব পাবে। 7 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন অ্যাডভোকেটকে অসদাচরণ নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারে? আপিল এবং রিভিউ উভয়ই করতে পারে। অ্যাকচুয়ালি এই জায়গায় রিভিউ এবং আপিল লিখলে ভালো হতো, আগে হবে রিভিউ তারপরে হচ্ছে আপিল। তারপরে যদি দেখেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল 8 নম্বরটা দেখেন যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে কিভাবে? নিজের ইচ্ছায় বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে। তো সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, কষ্ট করে সব পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ আসার মতো এবং সব ইনশাল্লাহ পারবেন। চলে আসি আমরা বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন। গতকাল আমরা পড়ছি বার কাউন্সিলের নির্বাচন হতে হবে কত তারিখের আগে? 31শে মে অথবা তার আগে। আর দায়িত্বভার গ্রহণ করবে 1 জুলাই হতে, মনে আছে? এবং অ্যাডহক কমিটির যে বিধানটা, এটা অ্যাডহক কমিটির মেয়াদ কতদিন? 1 বছর। কখন অ্যাডহক কমিটি গঠন করে? দুর্যোগ, মহামারী, গতিমারি এই সকল পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠন করার বিধান আছে। তাহলে দেখেন বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারের 8 অনুচ্ছেদে এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল বিধি 3 থেকে 27 বিধি পর্যন্ত বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন আলোচনা করা হয়েছে। তো প্রথমে যেটা দেখেন বার কাউন্সিলের নির্বাচন, যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয় সেই বছরের মে মাসের 31 তারিখে বা তার আগে বার কাউন্সিল নির্বাচন হবে, এটা তো আমরা জানি। 31শে মে অথবা তার আগে। তো এরপরে চলে আসেন আমরা তফসিল প্রকাশ। তফসিল বার কাউন্সিলের নির্বাচনের গোল দিবেন সর্বনিম্ন 45 দিন পূর্বে, এটা ইম্পর্টেন্ট। 45 দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনের তফসিল প্রকাশ করবেন। তফসিল যেরকম আমাদের তফসিল প্রকাশ করতে না জাতীয় নির্বাচনের, সো এখানে বলছে যে নির্বাচনের কয়দিন পূর্বে? 45 দিন পূর্বে। কে প্রকাশ করবে? চেয়ারম্যান। চেয়ারম্যানের আরেক নাম কি? সভাপতি, অ্যাটর্নি জেনারেল নাকি? তারপরে দেখেন যে নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটি বিরতি থাকবে এবং যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে 14 দিনের একটি বিরতি থাকবে। দুইটা বিষয় বুঝেন। আজকে যদি প্রস্তাব জমা দেয় তাহলে যাচাই বাছাই হবে কয়দিন পর? 7 দিন পর। আর যাচাই বাছাই যেদিন হলো তার অ্যাটলিস্ট কয়দিন পর নির্বাচন হবে? বুঝে রাখেন, সকল নমিনেশন ফর্ম জমা দিছে, যাচাই বাছাই হবে 7 দিন পর। আর যাচাই বাছাই যেদিন হয়ে যাবে তার কয়দিন পর? 14 দিন পর নির্বাচন। বুঝতেন? বার কাউন্সিলের নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বা বার অ্যাসোসিয়েশনকে 7টি অঞ্চলে ভাগ করবে। সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটারের 7টি ভোট থাকবে। সাধারণ আসন মানে এই 7 জন সারা বাংলাদেশের সবাই ভোট দেবে। বুঝছেন? সাধারণ আসনের জন্য কয়টা? 7টি। আর আঞ্চলিক আসন, দলগত আসনের ক্ষেত্রে একজন ভোটার একটি ভোট দিতে পারবে। তাহলে 7টা আর হলো একটা কয়টা? ভোট দিতে পারবে 8টা। এখন যারা বুঝেন নাই যে স্যার এটা তো আমি বুঝতেছি না, আপনার বোঝার দরকার নাই। যদি বিস্তারিত বুঝতে চান তাহলে বিধি দিয়ে পড়েন গিয়া, 101টা বিধি আছে, দিয়ে দেবো। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে সাধারণ আসনের জন্য কয়টা? 7টা। দলগত আসনের জন্য কয়টা? কথা শেষ। এবার চলে আসেন মনোনয়ন ফি। বার কাউন্সিলে নির্বাচনে অংশগ্রহণের জন্য গোল দিবেন 1000 টাকার মনোনয়ন ফি। কয় টাকার মনোনয়ন ফি? 1000 টাকা। আর 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে। তাহলে আপনি যদি ইলেকশন করতে চান মনোনয়ন ফি দিতে হবে কত? 1000। আর ভোটার দ্বারা প্রস্তাব করবে কয়জন? এই 1000 রে করা উচিত 10 লাখ। যারা নির্বাচন করবে তারা সবাই ভালো লয়ার, তারা কোটি কোটি টাকার মালিক, তারা কেন 1 লাখ 1000 টাকা দেবে?
একজন সাধারণ উকিলেরও বছরে এত টাকা দেওয়া লাগে, আর ওনার নির্বাচন করতে যাই দেবে 1000। এই জায়গা বাড়ানো উচিত। দেখেন তো তাহলে, এবং কয়জন ভোটার তার প্রস্তাবিত হইতে হবে? তারপরে দেখেন, নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের, নির্বাচনের কোন প্রার্থী, গোল দিবেন, এটা গোল দেন, কোন প্রার্থী বা গোল দিবেন 5 জন ভোটার 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত কোন নির্বাচনী পিটিশন ইলেকট্রন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে। তাহলে যদি নির্বাচনী বৈধতা রিলেটেড কোনো কথা বা কোনো আপত্তি কারো থাকে, তাহলে এই আপত্তিটা জানাবে কে? কোন প্রার্থী অথবা কয়জন ভোটার? 5 জন ভোটার। কত টাকা জমা দিয়ে? আপনাদের কাছে, অনেকের কাছে বাংলাদেশ বার কাউন্সিলের যে সাবজেক্টটা মনে হইতে পারে আমার তো বিধিটিডি মনে রাখার দরকার নাই, এই জায়গা বিধিটিডি মনে থাকে না, বলেন বিধিটিডি মনে রাখার দরকার আছে না? জাস্ট এই যে বারবার রিডিং করবেন যতটুকু মনে থাকে, আর ক্লাস দেখলে মনে থাকবে ভালো। আর বাংলাদেশ বার কাউন্সিল যদি কেউ 5-এ 5 পাইতে চান, প্রয়োজন নাই, আমার 3 পাইলেই খুশি, আর কপাল ভালো থাকলে 5-এ 5 এমনি হবে, কিন্তু এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই, কন্ডশ্রম হয়ে যাবে। ইলেকশন ট্রাইব্যুনাল, ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য গোল দেন 3 জন। তাহলে আপনি মনে রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলে যত ট্রাইব্যুনাল আছে, শুধু ট্রাইব্যুনাল হোক আর ইলেকশন ট্রাইব্যুনাল হোক, সদস্য কয়জন? 3 জন। চেয়ারম্যান এবং বার কাউন্সিল কর্তৃক মনোনীত 2 জন সদস্য থাকবে, এখানেও একজন চেয়ারম্যান থাকবে, আর এটা নির্বাচিত নয়, এটা কারা? মনোনীত। বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে বার কাউন্সিলের চেয়ারম্যান, অর্থাৎ কে? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবেন যে নরমালি যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে কিন্তু অ্যাটর্নি জেনারেল নাই, কিন্তু এই ট্রাইব্যুনালে কিন্তু অ্যাটর্নি জেনারেল আছে। বুঝেন কিনা? তাহলে যদি বলা যে অ্যাটর্নি জেনারেল কোনটি সদস্য? ইলেকশন ট্রাইব্যুনাল আবার নিবন্ধন কমিটিরও সদস্য। আমরা চলে এসেছি প্রথম সভা। বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে আন্ডারলাইন করেন 1 মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে, মেয়াদ শুরুর তারিখ হতে কতদিনের মধ্যে প্রথম সভার আয়োজন করবে? 1 মাস। বার কাউন্সিলের গোল দিবেন সম্পাদক প্রথম সভা আহ্বান করবে, সম্পাদকের নিচে লেখেন সচিব, সম্পাদকের আর এক নাম কি? সচিব। সচিব। সাধারণ সভা বার কাউন্সিলের গোল দিবেন, সাধারণ সভা বার কাউন্সিলের সভাপতি ডাকবেন। সাধারণ সভা ডাকবেন কে? সাধারণ, এখানে দুইটা বিষয়, সম্পাদক ডাকবে প্রথম সভা, আর সাধারণ সভা সভাপতি। বুঝছেন? চলে আসি কোরাম। কোরাম, কোরাম কাকে বলে? কোরাম শব্দটা আপনারা জেনে না জেনে ব্যবহার করেন। কোরাম হলো সর্বনিম্ন যে সদস্যের উপস্থিতিতে কোনো সভা সভা বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা বললাম যে পিকনিকে যদি 20 জনের কম হয় তাহলে আমরা পিকনিক করব না, তাহলে কোরাম কয় জনে? 20 জনে। যদি বলি যে রেগুলার 30 জন ছাত্র উপস্থিত না থাকলে অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাস হবে না, তাহলে কোরাম কয় জনে? 30 জনে। তাহলে বার কাউন্সিলে সবার জন্য 5 জনের কোরাম হবে, 15 জনের মধ্যে কয়জন থাকা লাগবে? কমিটির সবার জন্য মোট সদস্যের 1/3 থাকতে হবে। যদি কোনো কমিটি হয় তাহলে কমিটির যে সদস্য আছে তার কয় ভাগের 1 ভাগ থাকা লাগবে? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের, বুঝেন কিনা? তাহলে কোরাম হবে কয় জনে? নরমালি বার কাউন্সিলের ক্ষেত্রে কোরাম 5 জনে, আর কমিটির ক্ষেত্রে 3 ভাগ। এই লালন সাহেব পরীক্ষা দিতে আইছেন? হ্যাঁ, লাস্টের 2 পরীক্ষা কিন্তু আপনি দেন নাই, এর আগেরটা দিছিলেন? আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি বিগত বছর প্রশ্ন পড়ি, বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে 1.5 দিন পূর্বে নির্বাচনের প্রকাশের বাধ্যবাধকতা আছে। কতদিন? 45। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো কত? 31-এ মে। তারপরে দেখেন, সাধারণ নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার বছরের কত? মে মাসের 31 তারিখ বা তার। তো এই জায়গায় যে যে প্রশ্ন আছে এগুলা ইনশাল্লাহ পারবেন, সব প্রশ্ন পারবেন, এগুলার না পড়ে ফেলবেন, সব গুরুত্বপূর্ণ। পেশাগত সদাচরণ এবং নিয়ম অনুবর্তিতা, আমি আপনাদের একটা পিডিএফ দিব বা অফলাইনে যারা আছেন পেজ দিব, এই পেজটা কার কার কাছে নাই শেষে হাত তোলেন, তাহলে তারে তারে দেই। আছে কার কাছে? আছে? এই নাই কার কার কাছে, সে হাত তোলেন। ওমর ফারুক নাই, বিমল সাহেব নাই, আর
ওকে, তার আগে বলে রাখি এই যে যে শুনেন আমরা এই 29 তারিখের পরীক্ষা উপলক্ষে আমরা দ্বিতীয় রিভিশন শুরু করেছিলাম কবে জানেন? মনে আছে? 12/10/2025। টার্গেট ছিল 29 তারিখের পরীক্ষা। এখন আমাদের এই যে কোর্স শেষ হলো কয় তারিখে? 19/12/2025। এবং প্রথমবারে আমরা একটু তামাদি আইন বার কাউন্সিল একটু তড়িঘড়ি করে শেষ করছিলাম, এবার কিন্তু রিল্যাক্স মোডে শেষ করছি। এবং পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা আরো একবার শেষ করতে পারবো, কারণ পরীক্ষা যে যাই বলুক না কেন, পরীক্ষা আগামী 2 মাসের মধ্যেও হবে না। এটা হলো মানে ধারণা, কারণ জানুয়ারি মাস রেজাল্ট দেখা যা দেখ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সো এই জায়গায় একটা বিধিবিধান আছে। সো অনলাইনে যারা আছেন, আপনারা অনেকে আছেন এখনো কোর্স ফি পরিশোধ করেন নাই, নামে মাত্র কোর্স ফি সপ্তাহে করেন, কিন্তু আমার বেলা আসলে আপনাদের কি যেন হয়েছে। অফলাইনও এরকম যারা আছেন, তো নিজ দায়িত্বে পরিশোধ করে দিয়েন। আর আগামীকাল আমাদের পরীক্ষা আছে, আর এই পেজটা যারা পান নাই, পেজের দিচ্ছি, প্রিন্ট দিচ্ছি। আচ্ছা, আমাদের আইনজীবীদের পেশাগত আচরণ সংক্রান্ত বিধি কয়টা? 4টা। সবার আগে কতদিন বলছিলাম যে প্রথম অধ্যায় হলো আইনজীবীর সাথে আইনজীবী, বিধি আছে কয়টা? 11টা। মক্কেলের সাথে আইনজীবীর আচরণ, বিধি আছে কয়টা? 14টা। আদালতের প্রতি কর্তব্য, বিধি আছে কয়টা? 9টা। জনগণের প্রতি আছে কয়টা? 8টা। 4টে না, 8টা। এই 42টার মধ্যে আমাদের ওই যে বই যদি পড়তে যাই অনেক বড়, এবং আমি আপনাদের সবসময় বলি এই 42টা কখনো আমার মুখস্থ করার দরকার নাই। লিখিততেও বলি না, এই প্রিলিতেও বলি না। ধর 42 থেকে যদি আমার 2টেও আসে, নাই পারলাম, আমি বলতেছি না পারবো না, মানে ধরে নিলাম পারবো না, অ্যাকচুয়ালি পারবো, ধরে নিলাম পারবো না, কিন্তু বাকি 3টে তো আমি পারবো। বাট এই 42টা মুখস্থ করে তো আমার জীবন বিসর্জন দেওয়া যাবে না। অনেকে 42টা মুখস্থ করে অনেক খুশি হয়েছে, 42টা ধরে আমার মুখস্থ, কিন্তু জীবন ওই 42টা ওর কাজে লাগবে না, বুঝছেন? আর কাজে লাগলেও লাগবে 1 মার্কের কাজে। আর লিখিততে যদি ও মুখস্থ করে লেখাও, হয়তো আপনার চেয়ে 2-1 বেশি পাবে। সো এই জন্য 42টা আমার মুখস্থ করার প্রয়োজন নাই। জাস্ট আমি এটা মনে রাখার চেষ্টা করবো যে কোনটা কোন অধ্যায়ে আছে। দেখেন, প্রথম যেটা আসি, আইনজীবীদের পারস্পরিক আচরণ। একজন আইনজীবী প্রথম যেটা দেখেন, পেশার মর্যাদা সমুন্নত রাখা। এটা বিবিআই, মানে লিখিত পরীক্ষার জন্য বিশেষ করে, মানে একজন আইনজীবী এমন কোনো কাজ করবে না যাতে এই পেশার মর্যাদা হানি হতে পারে। টিকটক করবেন না, পেশার মর্যাদা হানি হতে পারে। দেখেন, পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া। এটা নিয়ে প্রশ্নই আসে যে একজন অ্যাডভোকেট সে মক্কেল মানে পাওয়ার জন্য সে কয়েকজন লোককে নিয়োগ করছে, তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে বেড়ায়, এটা পেশাগত কি? অসদাচরণ। তারপরে দেখেন 3 নাম্বার, অননুমোদিত ব্যক্তিকে পারিশ্রমিক প্রদান না করা। এটা মানে সাধারণত যেটা হয় আর কি, মক্কেল নিয়ে আসে, মক্কেল নিয়ে আসলে যে নিয়ে আসছে দেখা গেলো 5,000 টাকা আইনজীবী রাখলে তারা 1,000, 2,000 বা 2,500 দেওয়া লাগে। তো এটাও আমার পেশাগত আচরণ বিধির লঙ্ঘন। তারপরে দেখেন, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা পরিহার করা। একজন প্রতিপক্ষের আইনজীবী, ধরেন অনেক সময় কোর্টে মামলার ডাক হয়, এখন এক পক্ষের আইনজীবী আসে না, অনুপস্থিত, এখন তার মক্কেলের সাথে এই ধরনের কথাবার্তা বলা যাবে না, কথাবার্তা বলে তারা ভাগাই নেওয়া যাবে না। 5 নাম্বার, অপর পক্ষের অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন না করা। যখন অপর পক্ষ নাই, তার অনুপস্থিতিতে মামলা পরিচালনা করা যাবে না। এখন আপনি যদি বলেন স্যার অপর পক্ষ যদি ইচ্ছা করে না আসে, ইচ্ছা করে না আসলে সেটা পরের ব্যাপার, বাট প্রাথমিকভাবে উকিল সাহেবরা একটু আসতে একটু কি হয়ে যায়, দেরি হয়ে যায়, প্রাথমিকভাবে তার একটু সুযোগ দিতে হবে। 6 নাম্বার, অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান না করা। এটা মনে রাখবেন যে সিনিয়রের কাছে এসে বলছে যে আরো উকিল রাখা লাগবে কিনা, অনেকে বলে যে দূর, খালি খালি ওরে যে টাকা দিবা এই টাকা আমারে দাও, বা কেউ যদি রাখতে চায় এটা তার ব্যাপার, তারে বাধা দেওয়া যাবে না। ব্যক্তিগত বিবাদ পরিহার করা, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিবাদ যদি থাকে সেটা কোর্টের বাইরে, কিন্তু কোর্টে এটা টেনে আনা যাবে না। নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। নীতিমালা মানে হলো জুনিয়র সিনিয়র যদি থাকে তাদের মামলা কথা বলার আগে যে নীতিমালা ছিল সেটা সেই অনুসারে ফিস বন্টন করতে হবে। অ্যাটর্নি জেনারেল আন্ডারলাইন করবেন, এবং সিনিয়র আইনজীবী অন্যান্য আইনজীবী থেকে অগ্রাধিকার পাবে। এই যে রাইট অফ প্রি অডিয়েন্স, গতকাল আমরা পড়ছিলাম
রাইট অফ প্রি অডিয়েন্স মানে কি সবার আগে কথা বলার অধিকার। সো অ্যাটর্নি জেনারেলের রাইট অফ প্রি অডিয়েন্স আছে, আর অন্যান্য ক্ষেত্রে আছে কার? সিনিয়র আইনজীবীদের। সিনিয়র আইনজীবী কারা? ওই যে বয়সে যারা মানে প্রথমে দেখবে হচ্ছে যে ইসের দিক থেকে, কর্মের দিক থেকে কারা? সিনিয়র। তারপরে কর্মের দিক থেকে যদি সমান হয় তাহলে বয়সে যারা সিনিয়র। আর প্রবীণ ও নবীন আইনজীবীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। প্রবীণরা জুনিয়রদের স্নেহ করবে, নবীনরা সিনিয়রদের কি করবে? সম্মান করবে। 11 নম্বর দেখেন, জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা। একটা মামলায় যদি 5 জন আইনজীবী থাকে তাহলে এই মামলাটা পরিচালনা করবে কে? যিনি সিনিয়র তিনি। এই হলো আপনার 11টা। এরপরে আসেন অধ্যায় 2, মক্কেলের প্রতি আচরণ। মামলার বিষয়বস্তুতে আসক্ত না হোক। মক্কেল যে মামলা নিয়ে আইছে মামলার বিষয়বস্তুতে আসক্ত হওয়া যাবে না, বুঝছেন? এখন মক্কেল মামলার বিষয়বস্তু তো এমনি বলি, মামলার বিষয়বস্তু স্বয়ং মক্কেলও হতে পারে, তার সয় সম্পত্তিও হতে পারে, এটা আসক্ত হওয়া যাবে না। তারপরে দেখেন, পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করে। এখন এটা বিবিআই, এটা একটু বোঝার আছে। অনেকে আপনারা প্রশ্ন করেন তাহলে কি পূর্ববর্তী মক্কেলের বিরুদ্ধে কোনো মামলাই করব না? করবেন, কিন্তু ওই মামলাই হবে না। ধরেন শাকিলের পক্ষে আমি অ্যাডভোকেসি করলাম, এখন এই মামলায় শাকিল আমার কাছ থেকে মামলাটা নিয়ে গেছে, এনওসি দিয়ে নিয়ে প্রবাসে উকিল রাখছে। এখন আমি রাগ হয়ে সেম মামলায় শাকিলের বিপক্ষে আমি অ্যাডভোকেসি করতে পারবো না একই মামলায়। যদি করি তাহলে কি হবে? পেশাগত অসদাচরণ। বাট নতুন মামলা হলে কিন্তু করা যাবে। সব আমরা উকিল সাহেবরা মানি, সমস্যা নাই। প্রতিপক্ষের সাথে কোনো সম্পর্ক থাকলে সেই স্বার্থ প্রকাশ করা। আপনার কাছে ফেরদৌসের কাছে মক্কেল আসছে যে দিন মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে মামলা করবে। এখন দিন মোহাম্মদ সাহেবের সাথে ফেরদৌসের যে সম্পর্ক আগে মক্কেলের কাছে খোলাসা করতে হবে যে দিন মোহাম্মদ সাহেব আমার কাছের লোক, আমার আত্মীয়, বড় ভাই হয়, আমার সমস্যা নাই, তুমি আমার মামলা করাইলে আমি করবো, বাট আগে থেকে আমি প্রকাশ করে নিলাম যে মক্কেল ওই তুমি যার বিরুদ্ধে মামলা করবা তার সাথে আমার এই সম্পর্ক আছে, বুঝছেন? তারপরে দেখেন বিবিআই উভয় পক্ষে মামলা পরিচালনা না করা। একসাথে দুই পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা। সুনির্দিষ্ট প্রতিকারের 35 ধারার উদাহরণ, মক্কেল হিন্দু বিধবার সম্পত্তি ক্রয় করছে, মনে আছে? মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা। ইভেন ওই সম্পত্তি যদি নিলামেও উঠে তবুও ওই আইনজীবী ওই সম্পত্তি ক্রয় করতে পারবে না। করলে কি হবে? পেশাগত অসদাচরণ। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশ্রণ করা যাবে না। নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা। আপনার যদি নিয়োগ না দেয় আপনি কোনো পরামর্শ দিবেন না। এখন নিয়োগবিহীন পরামর্শ মানে হলো, উদাহরণ দেই, যে কোর্টে ধরেন এক পক্ষের আইনজীবী হচ্ছে মাহবুব সাহেব আর এক পক্ষের শাকিল। এখন কথা চলতেছে, হঠাৎ করে ফেরদৌস দাঁড়াইয়া ওই মাহবুব সাহেবের সাহায্য করতেছে বা শাকিলে সাহায্য করতেছে, পরামর্শ দিচ্ছে, এটা দেওয়া যাবে না। আইন ভঙ্গের পরামর্শ প্রদান না করে, এটা বলা যাবে না। আইন ভঙ্গ যদি বলেন যে আগে ওর নাক ফাটাই যায় তারপরে মামলা করবানি, এই ঠুকে হবে না, সরে তারপরে হবে না। তো বা এটা আইন ভঙ্গের পরামর্শ দিলে সেটা পেশাগত কি? অসদাচরণ। অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা একজন আইনজীবীর কি অধিকার? এটা ভালো দেখেন। আমাদের সমাজে একটা খারাপ ধারণা হয়েছে, সেটা হলো যে একজন ব্যক্তি যত ঘৃণিত অপরাধী করুক না কেন, তার পক্ষে যখন অ্যাডভোকেসি করে তখন সবাই, বর্তমানে তো এমন অবস্থা হয়েছে ফেসবুকে যে ছবি দেন যে অমুকের পক্ষে, অমুক ধর্ষকের পক্ষে অমুক অ্যাডভোকেট অ্যাডভোকেসি করতেছে। এখন কার মানে কার পক্ষে অ্যাডভোকেসি করবে না না করবে এটা তার মৌলিক অধিকার। এটা এই জায়গা আছে শুধু তা না, বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে আছে। অভিযুক্ত ব্যক্তি যত খারাপ অপরাধী করুক না কেন, যদি কেউ আপনি তার পক্ষে অ্যাডভোকেসি না করেন, একটা পর্যায়ে রাষ্ট্র তারে একজন অ্যাডভোকেট কি দিবে? নিয়োগ দিবে। সো কার পক্ষে অ্যাডভোকেসি করবে কি করবে না এটা তার আইনগত অধিকার। আর সে যদি এত ঘৃণিত অপরাধ করেই থাকে তাহলে তুমি তার আইনের মাধ্যমে সাজা দাও, সে ঠিকঠাক ভাবে নিজের ডিফেন্ড করুক, তারপরে সাজা হোক। দেখেন, যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে একজন অ্যাডভোকেটের নর্মালি সবার কাছ থেকে যা নাই তাই রাখবেন। এখন একজন আসছে একেবারে গাড়ি টাড়ি নিয়ে, পাঁচেরও গাড়ি টাড়ি নিয়ে আপনার কাছে আসে 7 ধারার মামলা করতে, তখন তো তার কাছে যাবেন 50,000। আবার যে এমনি আসছে তার দ্বারা বলবেন যে 2-3 হাজার দিলেই দাও দেওয়ানি। সো এই তার পোশাক আশাক দেখিয়া তার প্রতি জুলুম করা
যাবে না, মানে যথাযথ পারিশ্রমিকই নিতে হবে, তাতে সে বড় লোক হোক আর ধনী হোক, মানে গরিব হোক। দেখেন, ফিস নির্ধারণে বিরোধ পরিহার করা, মক্কেলের সাথে মারামারি করা যাবে না ফিস নির্ধারণে। ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা, বলা যাবে না যে আমার মন বলতেছে আজকে জামিন হবে, দাও টাকা দাও, এই কথা বলা যাবে না। বলতে হবে কি যে আইনে আছে, নজিরে আছে, চেষ্টা করব, কিন্তু ব্যক্তিগত বিশ্বাসে বর্ণনা করা যাবে না। আচ্ছা, এখন আপনারা মনে মনে যারা কোর্টে যান সবাই হাসতেছেন যে আমরা তো সব মানি উকিল সাহেবরা, এই জন্য। 13 নম্বর দেখেন, আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে অর্পণ করা। কোন আইনজীবী যদি সে মক্কেলের পক্ষে কি হয়, সাক্ষী হয়, মক্কেলের পক্ষে কি সাক্ষী হওয়া যায় বলেন তো সাক্ষ্য আইন অনুসারে? সাক্ষী তো এমনিতে হওয়াই যায়, আর মক্কেলের সাথে তার যে যোগাযোগ হয়েছে এটা যদি সে প্রকাশ করতে চায় অনুমতি লাগবে কার? মক্কেলের। আর সে যদি সাক্ষী হয়ে যায় তাহলে ওই মামলার দায়িত্ব আর সে পালন করবে না। তারপরে দেখেন, বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য না করা। দেখা গেল একটা নির্দিষ্ট দিনে প্রতিপক্ষের আইনজীবী আসে নাই, বাট আদালতের কাছে সময় চাইছে, কিন্তু ওই আইনজীবী সময় দরখাস্তে তীব্র বাধা দিছে, প্রোটেস্ট করছে যে না, সময় দেওয়া যাবে না, আজকেই এটা করতে হবে। সো আমরা চলে আসি তৃতীয় অধ্যায়। দেখেন, আদালতের প্রতি দায়িত্ববোধ বা কর্তব্য। এটা দেখেন, আদালতে ভদ্রতার সঙ্গে উপস্থিত হওয়া। ভদ্রতা বুঝেন তো? দেখা গেলো টি শার্ট একটা পরছেন, ক্যারাবেরা জুতো পরছেন, এরকম হওয়া যাবে না, ভদ্রতার সাথে উপস্থিত হইতে হবে। আবার মোবাইলের রিংটোন লাগাইছেন, বুকটা ফাইটতে যায় জোরে, ওই জায়গা বাজছে, এটা পেশাগত কি অসদাচরণ। বিচার এড়িয়ে যেতে উপদেশ না দেওয়া। মাহবুব সাহেব বললাম যে আকান্ত করে ফেলছেন, এর কোনো প্রতিকার নেই, আপনি বিদেশ চলে যান, পাকিস্তান চলে যান, যেহেতু টুপি ভরা আছে, এটা বলা যাবে না। ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। টুপি খুলছেন কে? হ্যাঁ, দেখেন, এটা আমরা ফান করি, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। আপনি আইনজীবী হয়ে কোর্টে বলেন যে অমুক জেলের এই কথা আছে, অমুক ধারায় এই কথা আছে, বাট বাস্তবে ওই ধারায় নাই। আমি গোপালগঞ্জ বারে দুইজন স্বনামধন্য আইনজীবী ওনারা দাঁড়াইয়ে ফৌজদারি কার্যবিধির 195 ধারার ভুল ব্যাখ্যা দিতে শুনছি। ওই জায়গায় দাঁড়াইয়ে গোজামিল কি কি যেন বললো, ওই জিনিসের ভিতর নাই, জীবনে পড়েও দেখে নাই, কিন্তু ওইটা বলেই যাচ্ছে। ওই জায়গায় বলছে যে স্যার, ফৌজদারি কার্যবিধির 195 ধারায় আছে, একই বিষয় নিয়ে দেওয়ানি মামলা চললে ফৌজদারি মামলা চলবে না, এই কথা বলে 195 ধারায় আছে। দেখেন, তারপরে দেখেন, বিচারক ও আইনজীবীদের সুসম্পর্ক ও দূরত্ব বজায় রাখা। এখান থেকে প্রশ্ন আসে যে একজন বিচারকের খাস কামরায় কখনোই যাওয়া যাবে না, তাতে প্রতিপক্ষের আইনজীবীরা সাথে নিয়ে গেলেও যাওয়া যাবে না। সরকারি আইনজীবীর দায়িত্ব হলো সুবিচার প্রতিষ্ঠা করা। আন্ডারলাইন করেন, কোন আসামিকে দোষী সাব্যস্ত করা না, এটা থেকে প্রশ্ন আসে। সরকারি আইনজীবী কারা? পিপিজিপি যারা আছে, এনাদের দায়িত্ব হলো সুবিচার প্রতিষ্ঠা করা, এনাদের দায়িত্ব কিন্তু কাউরে সাজা দেওয়া, সাজা না। সংবাদপত্রে তথ্য প্রকাশ না করা, মানে যে ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এই ব্যাপারে তথ্য প্রকাশ করা যাবে না। তারপরে বিচারক নির্বাচনে যথাযথ ভূমিকা রাখা। এখন আর খুব বেশি সুযোগ নাই, কারণ এটা রাজনৈতিক ভাবেই হয়। বিচারক নির্বাচনে আগে একটা সময়ে যে অমুক অ্যাডভোকেট সাহেব রে বা অমুক বিচারক নিয়োগ করা যাবে, আপনারা কি মতামত দেন, এরকম। আদালতে সময় মতো উপস্থিত হওয়া। আদালতে অবশ্যই সময় মতো উপস্থিত হতে হবে। আদালতে নিরপেক্ষ মতামত প্রদান করা। অনেক সময় আদালত জিজ্ঞেস করে যে সিনিয়র এই বিষয়ে কি আছে, বা লামেট এই বিষয়ে কি আছে, দেখা গেল যার কাছে জিজ্ঞেস করছে উনি বাদীর সাথেও নাই, বিবাদীর সাথেও নাই, কিন্তু একজন সিনিয়র আইনজীবী হিসেবে ওনারা জিজ্ঞেস করছে, তখন ওনার নিরপেক্ষ মতামত দিতে হবে, যে কাফের আইনজীবী তার পক্ষে বলা যাবে। মাহবুব সাহেব, পাকিস্তানের কথা শুনে টুপি খুলে ফেললেন, টুপি কি পাকিস্তানিদের সম্পত্তি? দেখেন, জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ। 1 নাম্বার, হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবেন না, মানে আইনজীবী একজন এমন ভাবে নিযুক্ত হবেন না যে কাউরে কি করা লাগে, হয়রানি করা লাগে। বিরুদ্ধ পক্ষের সাথে সদাচরণ এবং সৌজন্যমূলক আচরণ করবে, কখনোই কারোর সাথে খারাপ আচরণ করবে না।
হয়রানি বা ক্ষতি না করা, 1 আর 3 একই রকম। 4 নম্বর দেখেন, পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে স্বাধীন থাকা। এটা একটু মনে রাখবেন, একজন আইনজীবী কারে পরামর্শ দিবে কি দিবে না, কোন মামলা নিবে কি নিবে না, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তারে চাপ প্রয়োগ করা যাবে না, মামলা নিতেও চাপ দেওয়া যাবে না, মামলা ছাড়তেও চাপ দেওয়া যাবে না। এই যে মকদ্দমা গ্রহণ এবং প্রত্যাখ্যানের স্বেচ্ছাধীন ক্ষমতা। তারপর দেখেন 6 নাম্বার, সরকারি বোর্ড কিংবা সংস্থার সম্মুখে নিজের পরিচয় বা স্বার্থ প্রকাশ করা। একজন আইনজীবী যখন সরকারি বোর্ডের সামনে যাবে বা কোনো সংস্থার সামনে যাবে, তখন উনি অবশ্যই পরিচয় দিবেন যে আমি একজন অ্যাডভোকেট। 7 নাম্বার দেখেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে উক্ত মকদ্দমার বিষয়ে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। যদি কোনো মামলায় উনি বিচারক থাকেন, তাহলে সেই মামলায় তিনি আইনজীবী হবেন না। এখন আপনি যদি বলেন স্যার বিচারক আবার আইনজীবী, এটা কাহিনী তো বুঝলাম না। ধরেন জেলা জজ আদালতে জেলা জজ একটা মামলার রায় দিছে, এখন জেলা জজ অবসরের পর তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, যে মামলায় উনি রায় দিছে সেই মামলায় উনি লড়তে পারবে না। যদি লড়েন তাহলে কি হবে? পেশাগত অসদাচরণ। বলেন তো আপনাদের মনে আছে কিনা যে বিচারকের ব্যক্তিগত স্বার্থ থাকলে তিনি বিচার কার্য করবেন না, কোথায় আছে? 556। আর তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত করে তিনি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন না, এটা কত আছে? 495। 495। 8 নাম্বার দেখেন, এটা বিবিআই, ব্যবসা চাকুরি, ব্যবসার পরে একটা কমা দেন, ব্যবসা চাকুরি বা অন্য পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। এটা সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। ব্যবসা চাকুরি বা অন্য পেশার সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ। একজন আইনজীবী যদি ব্যবসা থাকে, একজন আইনজীবী যদি অন্য কোনো চাকুরি করে বা অন্য পেশার সঙ্গে জড়িত থাকে, তাহলে এটা পেশাগত কি অসদাচরণ। এই 42টার যে কোনো একটা যদি কোনো আইনজীবী করে, তাহলে তার বিরুদ্ধে কোথায় অভিযোগ দিতে হবে? বাংলাদেশ বার কাউন্সিলে। কত টাকা লাগবে? 1000 টাকা। এফিডেভিট লাগবে? এফিডেভিট সাধারণ ব্যক্তি হলে লাগবে। লাগবে। কার কোন কমিটির কাছে দিতে হবে? কমপ্লেইন্ট এন্ড ভিলেজ কমিটি। তারপরে কার কাছে যাবে? নির্বাহী কমিটি। তারপরে যাবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে জমা দেওয়ার কয়দিনের মধ্যে শুনানি হবে? 21 দিন পরে। নোটিশ পাওয়ার কয়দিনের মধ্যে জবাব দিবে? শুনানির 7 দিন পূর্বে। কয় কপি দিবে? কার কাছে? সচিবের কাছে। সচিব শুনানির 2 দিন পূর্বে 2 কপি, একদিন একটা দিবে অ্যাটর্নি জেনারেলে, একজন দিবে অভিযুক্ত করতে তাকে, নাকি? শুনানি করে অন্তর্বর্তীকালীন শুনানি করে বহিষ্কার করতে পারে? পারে। শুনানি করে বিচারকরে, দেওয়ানি আদালতের বিচারকরে ডেকে আনতে পারে? পারে। কার অনুমতি লাগবে? হাইকোর্টের। আর রাজস্ব বা ম্যাজিস্ট্রেটরে? সরকারের। বুঝেন কিনা? আর সবকিছু করার শেষে তারে ভৎসনা করতে পারে, নাকি? সাময়িক বহিষ্কার করতে পারে বা স্থায়ীভাবে অপসারণ করতে পারে। এর আদেশের বিরুদ্ধে কি করা যায়? রিভিউ করা যায়, অথবা কি আপিল রিভিউ যাই করুক না কেন, তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। তামাদি আইনের 5 ও 12 ধারা কি প্রযোজ্য? যথাসম্ভব। এই তো দেখছেন, মনে পড়তেছে সব। এখন আমরা একটু আইন পাঠে ফেরত যাই, আর একটা পেজ, লাস্টের পেজটা একটু আপনাদের জাস্ট একটু দেখাবো। সেটা হলো যে যেভাবে বলবো সেভাবে চলবেন, বেশি বুঝতে যাবেন না। আমার অনলাইনের এক স্টুডেন্ট আছে, এবার লিখিত পরীক্ষায় ফেল করছে। সে এমনি পারে না, যা পড়াই তাই পারে না, আবার যে সেকশন পড়াই না সেটা দেখতে যাই। মনে করেন যে 156 ধারা পর্যন্ত পড়াই, 157, 58 ফৌজদারি জীবন ও পড়াই না, লিখিততে দেখা গেল সে ওই 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 ধারাও লেখছে। অর্থাৎ আপনার যা দরকার তা নাই, আবার অন্য তা আছে। ওই যে আপনার, থাক বললাম না, মাহবুব সাহেব মাইন্ড করবেন আবার। দেখেন না বললে আর হবে না। হবে না। আচ্ছা দেখেন, মাইন্ড উনি মাঝে মাঝে বলে স্যার পাস কি করবানি, আর ওনার এই এই টেনশন আছে, অথচ রেগুলার আসে না, পরীক্ষা রেগুলার দেয় না। তাহলে আমার আগে দরকার কি? এই জায়গায় রেগুলার হওয়া, পরীক্ষা দেওয়া, ক্লাসগুলো রেগুলার করার। এই টেনশনটা আপনি করবেন কখন? পরে, যখন আমি এই জায়গায় রেগুলারিটি মেইনটেইন করছি। আমরা এই জায়গায় কতগুলো তথ্য বলবো দেখেন, 2 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলের কত নম্বর আদেশ? 46। কতটি অনুচ্ছেদ আছে? 46টি। কতটি বিধি আছে? অধ্যায় আছে কয়টা? 4টি। বার সমিতি কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেন তো? লোকাল আর সুপ্রিম কোর্ট। তারপরে তারপরে দেখেন সদস্যদের পদের মেয়াদ কত বছর? শুরু হয় কবে? 1 জুলাই। মোট সদস্য কয়জন? 15 জন। নির্বাচিত সদস্য কয়জন? 14 জন। বার কাউন্সিলের সাধারণ আসনে কয়জন? 7 জন। আঞ্চলিক ক্ষেত্রে কয়জন? 7 জন। পদাধিকার বলে বার কাউন্সিলের সদস্য কয়জন? কোন অ্যাডভোকেট ধারাবাহিকভাবে সদস্য পদ গ্রহণ করবে না কয়বারে বেশি? 2 বারে বেশি। কি মনে পড়ে না দেখে দেখে বলতেছেন? মনে পড়ে। বার কাউন্সিলের সভাপতি কয়জন? একজন। সহসভাপতি কয়জন? একজন। তারপরে দেখেন বার কাউন্সিলের সচিবের পদের মেয়াদ কতদিন? সরকার যদি নির্ধারণ করে। স্থায়ী কমিটি কয়টা? 3টা। নির্বাহী কমিটি কয়জন সদস্য? 5 জন। আর্থিক কমিটি 5 জন। আইন সদস্য আইন কমিটি শিক্ষা কমিটি 9 জন। আইন শিক্ষা কমিটিতে নির্বাচিত সদস্য 5 জন। মনোনীত 4 জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে অ্যাটলিস্ট কয়জন? 2 জন। নিবন্ধন কমিটি যুক্ত করা হয় কত সালে? 12 সালে। নিবন্ধন কমিটির সদস্য কয়জন? 5 জন। আপিল বিভাগের বিচারপতি কয়জন? 1 জন। নিবন্ধন কমিটিতে হাইকোর্ট বিভাগের 2 জন। তারপরে দেখেন নির্বাচিত সদস্য কয়জন? 1 জন। নিবন্ধন কমিটিতে কি অ্যাটর্নি জেনারেল আছে? অবশ্যই আছে। নাই কে বলছেন? আছে। ইলেকশন ট্রাইব্যুনালেও আছে, নিবন্ধন কমিটিতেও আছে, শুধু ট্রাইব্যুনালে নাই। নিবন্ধন কমিটির মনোনীত সদস্য কয়জন? 4 জন। তারপরে দেখেন হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিম্ন আদালত চর্চা করতে হয় কতদিন? 2 বছর। আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স কত? 21 বছর। সরকারি চাকরি হতে যদি নৈতিক স্থলজনিত কারণে অপসারিত হন কত বছর লাগবে? 2 বছর। আর ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে 5 বছর। ট্রাইব্যুনাল গঠন করতে পারে কয়টা? 1 বা একাধিক। মোট সদস্য কয়জন? 3 জন। নির্বাচিত সদস্য কয়জন? 2 জন। দেখছেন? আর বার কাউন্সিলে অ্যাডভোকেট রোল থেকে কয়জন? 1 জন। আপিল করার তামাদি মেয়াদ কতদিন? রিভিউর তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। মিথ্যা অভিযোগ দিলে কত টাকা? 500 টাকা। সব পারেন আপনারা। দেখেন তারপরে অ্যাডভোকেট বিরুদ্ধে মিথ্যা অ্যাডভোকেট বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে ফিস কত? 1000। বার সমিতি পরিবর্তনের জন্য কত? 1000। যেটা আমরা ভেতরে পড়ি না, এখন পড়বো। বার সমিতিতে যোগদানের আবেদন খারিজ হলে আপিল করার মেয়াদ কতদিন? 2 মাস। এখানে একটু ব্র্যাকেটে লিখবেন 66 বিধি অনুসারে আপিল হবে বার কাউন্সিলে। বিধি 66 অনুসারে আপিল হবে বার কাউন্সিলে। বিধি 66 অনুসারে আপিল হবে বার কাউন্সিলে। এটা আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন এই যে এবার যারা অ্যাডভোকেট আপনারা হবেন, যারা অ্যাডভোকেট হবেন বার কাউন্সিলের রেজাল্ট প্রকাশের পর গেজেট আসে, প্রতিটা বারে গেজেট আসে যে এইবার থেকে এই কয়জন অ্যাডভোকেট হয়েছে। সো গেজেট আসার 6 মাসের মধ্যে জয়েন করতে হয়। 6 মাসের মধ্যে ধরেন কেউ জয়েন করে নাই বা 6 মাসের মধ্যেই সে জয়েন করতে গেল, স্থানীয় বারের সভাপতি সেক্রেটারি তারে মানে সদস্য হিসেবে নেয় নাই, তখন এটার বিরুদ্ধে সে আপিল করতে পারবে বার কাউন্সিলে গিয়ে। কতদিনের মধ্যে? 2 মাস। তাহলে বার কাউন্সিলের 2টা আপিল আছে। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে 90 দিন। আর বার অ্যাসোসিয়েশন যদি যোগদানের আবেদন খারিজ করে তাহলে আপিল হবে বার কাউন্সিলে কতদিন? 2 মাস। অ্যাডভোকেট না হওয়ার পরও যে ব্যক্তি আইন পেশা করে তার শাস্তি কতদিন? 6 মাস। তা উঠছে। সিনিয়র আইনজীবীর অধীন শিক্ষানবিশ হিসেবে কাজ করতে কত? 6 মাস। আর অ্যাডভোকেট প্র্যাকটিস করবে উনি কত? 10 বছর। কয়টা মামলা দেওয়া লাগবে? 10টা। 5টা করে। কয়জন রাখতে পারবে জুনিয়র? 4 জন। অ্যাডভোকেট হিসেবে যে আপনি যে আবেদনে যদি মিথ্যা তথ্য দেন আইনজীবী হওয়ার জন্য পরীক্ষায়, কয় বছর বছর? 5 বছর। রেজিস্ট্রেশন ফি এখন আর 800 নাই, 1080 টাকা। না লিখলেও চলবে। নির্বাচনের তারিখ 31 মে অথবা তার কবে করবে? তফসিল ঘোষণা করবে কয়দিন পড়বে? 45 দিন। মনোনয়ন ফি কত? 1000। কতজন ভোটার দ্বারা প্রস্তাবিত হতে হবে? 3 জন নাকি? তারপরে দেখেন ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য কয়জন? ট্রাইব্যুনাল মানেই 3 জন। বৈধতা সংক্রান্ত পিটিশনের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হয়? 1000। কতজন ভোটারের বৈধতা বিষয়ে কোন নির্বাচনী পিটিশন দায়ের করতে পারে? কতজন? 5 জন। প্রথম সভা আয়োজন করতে হবে কয় মাসের মধ্যে? প্রথম সভা আয়োজন করে কে? সচিব বা সম্পাদক। আর সাধারণ সভা সভাপতি। বার কাউন্সিলে কোরাম হবে কয়জনে? 5 জনে। কমিটির কোরাম হবে কয়জনে? ধন্যবাদ।
বাংলাদেশ বার কাউন্সিল শেষ, আপনাদের আজকেও ক্লাস টেস্ট হচ্ছে না। আগামীকাল তামাদি আইনের 100 মার্কের পরীক্ষা 10টার সময় যথাসময়ে চলে আসেন। ক্লাস আর কি করবেন, আগে আগামীকাল পরীক্ষা দিতে আসেন। তো হয়ে যাবে না, আসেন, এসে যান। ঠিক আছে, ভালো থাকেন, আর যা বললাম আসসালামু আলাইকুম। খেয়াল রাখেন গোষ্ঠীর ব্যাপারে।